দর্শক, স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে। সাথে আছি আমি এম এ মানিস। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনকালীন সরকার এবং নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে নানা দ্বিধাবিভক্তির মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে নতুন মার্কিন ভিসা নীতি। কয়েকদিন থেকে প্রধান দুটি দলের মধ্যে এ নিয়ে চলছে বাকযুদ্ধ। এসবের মধ্যে হয়ে গেল গাজীপুর সিটি নির্বাচন। কেউ বলছেন ভিসা নীতির প্রভাব পড়েছে নির্বাচনে, কেউ বলছেন পড়েনি। সামনের দিনেও দেশের বড় দুটি দলের কর্মসূচিতে মার্কিন ভিসা নীতির স্পষ্ট প্রভাব দেখছেন অনেকে। আবার রাজনৈতিক এমন সংকটের মাঝে অর্থনৈতিক এবং জ্বালানি সংকট নিয়েও হেডলাইন করেছে অনেক গণমাধ্যম। এসব নিয়েই আমরা আলোচনা করব আজকের এই সময় অনুষ্ঠানে। আর আলোচনার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান নির্বাহী কর্মকর্তা, গ্লোবাল টিভি, এবং ডক্টর শামীম রেজা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকেই স্বাগত। আমরা আসলে কয়েকদিন থেকেই নতুন মার্কিন ভিসা নীতি যেটা হয়েছে এইটা নিয়ে একটা আলোচনা চলছে। রাজনৈতিক অঙ্গন তো বটেই, সব মহলই আসলে আলোচনা চলছে যে এই সংকটের মধ্যে এরকম একটা ভিসা নীতিতে বাংলাদেশে আসলে কি ইম্প্যাক্ট ফেলতে পারে, বিশেষ করে নির্বাচনী বছরে যখন প্রধান দুটি দল, একটি দল চাইছে যে তারা সরকার থেকেই নির্বাচন করবে এবং সেটি সুষ্ঠু করতে চাইছে, আরেকটি দল যেটি বলছে যে না, সরকার না থেকে তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন সরকারকে রেখে তারপরে তারা নির্বাচনে যাবে। এই যে একটা সংঘাতময় অনেকটা পরিস্থিতিতে এই ভিসা নীতি কী ধরনের প্রভাব ফেলবে? ইতিমধ্যে ঘোষণা এসেছে দুটি দলের পক্ষ থেকে যে তারা একটু নমনীয় হয়েছে, নেতাকর্মীদের বলছেন, সতর্ক করছেন যে কোনো সহিংসতায় যাতে তারা না যায়, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে। আপনি কিভাবে দেখেন জনাব ইশতিয়াক রেজা? অনেক ধন্যবাদ। আমার ধারণা যে ইতিমধ্যেই মার্কিন যে নতুন ভিসা নীতি সেটা কিছুটা প্রভাব রাখতে শুরু করেছে আমাদের নেতা নেত্রীদের ভার্বাল ল্যাঙ্গুয়েজে অ্যাজ ওয়েল অ্যাজ বডি ল্যাঙ্গুয়েজে। কারণ পররাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই কিন্তু কথা বলেছেন এবং তারা কিন্তু এটাকে ওয়েলকাম করেছেন। এবং মার্কিন রাষ্ট্রদূতের সাথে 3 দলের যে বৈঠকটা হয়েছে সেখান থেকে বেরিয়েও দেখবেন তাদের কথার মধ্যে যথেষ্ট আগের তুলনায় বিদ্বেষ, বিভাজনটা অনেক কমে আসে। প্রথম কথা বলি, একজন নাগরিক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নতুন ভিসা নীতি আমাদের জন্য মোটেও মর্যাদার জায়গা নয়। আওয়ামী লীগের জায়গা থেকে বিশ্লেষণ করছে, বিএনপির জায়গা থেকে করছে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্র হিসেবে নাইজেরিয়া, উগান্ডার পাশে নাম উচ্চারিত হয়, এটা আমার জন্য নাগরিক হিসেবে আমি অন্তত এটা শুনতে চাই না, এটা দেখতেও চাই না। এবং আমার কাছে মনে হয় যে এটা যে আমাদেরকে টার্গেট করে একটা ভিসা নীতি হবে, এটাও নিশ্চয়ই ওয়েলকাম করি না আমরা। আগামী নির্বাচনটা এটা বাংলাদেশেরই দায়িত্ব, ভালো নির্বাচন করা, অবাধ করা, সুষ্ঠু করা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। সেটার জন্য ভিসা নীতির মাধ্যমে সেটা করতে হবে। এই রাজনীতি আসলে আমাদের রাজনীতির দীনতার পরিচয় এবং সেটা আমরা করছি। এখানে অনেকগুলো ধরনের ব্যাখ্যা এসছে, আমি সেই ব্যাখ্যায় যাব না। আওয়ামী লীগ শাসক দল হিসেবে তারা একরকম বলছে, অপোজিশন একরকম বলছে, কিন্তু ভিসা নীতিটা প্রযোজ্য কাদের জন্য? রাজনীতিবিদ যারা সরাসরি প্রক্রিয়ার মধ্যে থাকবেন, যারা এটা পরিচালনা করবেন, কিংবা যারা ধরেন এটা হতে দিতে চাইবেন বা হতে দিতে চাইবেন না, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচন কমিশন, সরকারি আমলা ইত্যাদি ইত্যাদি। এটা আমাদের 17 কোটি মানুষের কত শতাংশ? বাকিদের জন্য এটা নিশ্চয়ই বড় কোনো ঘটনা নয়, কিন্তু এর একটা প্রভাব আমার কাছে মনে হচ্ছে সামগ্রিক শাসন ব্যবস্থায় পড়তে পারে, যদি আমাদের রাজনৈতিক দলগুলো চিন্তা করে যে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে রাজনীতির ক্ষেত্রে। অনেকেই জিজ্ঞেস করছে যে এই ভিসা নীতিটা কি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা হলেও বদলে দিয়েছে? আমার কাছে মনে হয় না বদলানো। আপনার প্রশ্ন সেটা ছিল। রাজনীতি সংস্কৃতি কিন্তু একই রকম আছে। আপনি দেখেন দুই দল একে অন্যের প্রতি বিষোদ্গার অব্যাহত রেখেছে এবং একজন আরেকজনের ঘাড়ে এটা চাপাচ্ছে যে তোমার জন্য ক্ষতিকর, আমার জন্য খুব লাভ, হ্যাঁ, এরকম বলা, এই জায়গাটা কিন্তু অব্যাহত আছে। আমি এই জায়গা থেকেই আমি মনে করি যে আমাদের রাজনীতি সংস্কৃতি বদলানোর দায়িত্ব আমাদেরই। মার্কিন ভিসা নীতি কতটা প্রয়োগ করতে পারবে, তবে কিছু কিছু ক্ষেত্রে ওদের কাজগুলো যে আমাদের উপকার করে কিংবা আমাদের এখানে পরিস্থিতি বদলায় তার তো নমুনা আছেই। স্যাংশনের পর আমরা দেখছি ক্রসফায়ার কমেছে। ভিসা নীতির পরে অনেকেই বলছেন যে গাজীপুরের নির্বাচনে অনেক ভালো নির্বাচন হয়েছে, সেটা স্যাংশন মানে রেস্ট্রিকশনসের কারণে হয়েছে নাকি সরকারই চেয়েছে, কমিশন ভালো করেছে, সেটা বোঝা যাবে আগামী নির্বাচনগুলো যখন হতে থাকবে। আরও তো কয়েকটি সিটির নির্বাচন আছে এবং নির্বাচনের আগে আগে, সংসদ নির্বাচনের আগে আগে রাজনীতি কতটা সহিংস হয়ে উঠছে, কতটা সংঘাতময় হয়ে উঠছে, তা নির্ভর করবে আমরা এটাকে কতটা গুরুত্বের সাথে নিচ্ছি বা আরও কোনো ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় কিনা তার উপরে।
জি, ধন্যবাদ। আমি জনাব এম এ আজিজ ভাইয়ের কাছে আসতে চাই যে একই প্রশ্ন। উনি বললেন যে মার্কিন ভিসা নীতির কারণে কিছুটা প্রভাব তো পড়া শুরু হয়েছে বলে মনে হচ্ছে। নির্বাচন প্রসঙ্গ বলেছেন উনি, গাজীপুর নির্বাচনের বিষয়টা এসেছে। আজকে নির্বাচন কমিশনার সম্ভবত রাশেদা সুলতানা উনি বলেছেন যে সামনের নির্বাচন আমরা আরো ভালো করতে চাই। ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো যে আমাদের মুক্তিযুদ্ধ যে কারণগুলোতে আমরা পাকিস্তানের শোষণ, নির্যাতন, বঞ্চনার থেকে মুক্ত এবং সেই সাথে আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করে কিন্তু আমরা গণতন্ত্র উদ্ধার করেছি, এক ব্যক্তি এক ভোট। অর্থাৎ এই দেশটি যে স্বাধীন হয়েছে, যে দাবির ভিতরে গণতন্ত্র হচ্ছে অন্যতম। এবং আমরা 52 বছর হয়ে গেল, এখনো আমরা এই আপনার আমেরিকা 5টি দেশে কিন্তু এরকম ভিসা নীতি প্রয়োগ করেছে। আমাদের দেশে এটা প্রয়োগ করবে, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, কারণ আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। খুবই লজ্জাজনক। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার দেখলেন, আমাদের রাজনীতিবিদরা কোনো বসতে রাজি না কারোর সাথে। কিন্তু যেদিন ভিসা নীতি ঘোষণা হয়েছে 3 তারিখে সরকারের কাছে পাঠানো হয়েছে, সরকার 24 তারিখে এটা ডিসক্লোজ করেছে। যখন ফরেন সেক্রেটারি আমেরিকার টুইট করেছে তখন ডিসক্লোজ করেছে, এতদিন গোপন রেখেছে। আবার দেখেন যেদিন ঘোষণা আসলো তখন আমেরিকান অ্যাম্বাসেডার ডেকেছে, 3 দলের প্রতিনিধি কিন্তু গেছে। দেখেন তাহলে একজন অ্যাম্বাসেডার কিন্তু একজন রাজনৈতিক দলে, বড় বড় দলের চাইতে বড় পাওয়ারফুল, এটাই প্রমাণ। বেরোয় সবাই কিন্তু এটাকে সমর্থন করেছে, মানে ওয়েলকাম করেছে, মানে 3 দলই করেছে। তাহলে এখানেই কিন্তু আশ্চর্যের ব্যাপার যে আমরা আমাদের কথা শুনি না, পরের কথা শুনি। দেশ স্বাধীন, কিন্তু তবু আমরা এখানে অন্যের কথা। আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে মার্কিন অ্যাম্বাসেডর ডাকলেন, প্রধান 3টা বিরোধী দলের নেতা, 3টি দলের নেতারা একমত হলেন একটা বিষয়ে, ভিসা নীতির বিষয়ে, অথচ আমরা নিজেরা একমত হতে পারছি না? একমত কখনো হতে পারে, কেউ কারোর সাথে বসতেও রাজি না, কারো মুখ দেখতেও রাজি না। এবং সেটা তো এখনো, যেটা ইশতিয়াক রাজা ভাই বললেন যে এই ভিসা নীতির পরেও 2টি দল মানে ওনারা আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছেন যে এটা তোমাদের জন্য প্রযোজ্য, অন্য দল বলছে কিনা এটা তোমাদের জন্য প্রযোজ্য। বেরোনোর পরে এখন বাকযুদ্ধে তারা আছে যে এইটা আওয়ামী লীগ সরকার পক্ষ থেকে বলা হয়েছে এটা বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, বিএনপি বলছে আওয়ামী লীগের কারণে এটা আসছে, দেশ কি হবে সেটা বলছে না। এটা কিন্তু বলছে না। এটা লজ্জা লাগছে না তাদের যে এটা আমেরিকান ওষুধ কাজ করে, আমাদের জনগণের ওষুধ কাজ করে না তাদের উপরে। এটি হলো বড় সমস্যা। আপনি দেখেন জনগণ, আমি যাই বলেন না কেন, ধরেন যখন র্যাব এর উপরে স্যাংশন দিল, এটা নিঃসন্দেহে আমাদের জন্য লজ্জাজনক, দুঃখজনক। কিন্তু যে ফলাফল আমরা পেলাম সেটা কিন্তু আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী। এখন কিন্তু ক্রসফায়ার নাই, গুম খুন খুব কম। এত এ যাবৎকালে সেই নিষেধাজ্ঞার পরে 14-15 জন হয়েছে সব মিলে। তো এখন এইটাকে আপনি খেয়াল করে দেখেন কি আমূল পরিবর্তন, সমাজে কত বড় প্রভাব পড়েছে। হ্যাঁ, পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে না, টিয়ার গ্যাস মারছে না, গুলি করছে না, আগের মতো নাই, নিষ্ক্রিয় ভাব। হ্যাঁ, কিছু মারামারি হচ্ছে, এই যে ধরেন চিটাগাঙে আব্দুর রহমানের গাড়ি ভেঙে দিছে বেচারা, তারপরে নিপুণ একজন আক্রান্ত হয়েছে, কি কোথায়, কিশোর কেরানীগঞ্জে হয়েছে। এদিকে আজকে একটা বড় পত্রিকায় দেখলাম যে সরকারি দল বিরোধী দলকে চাপে রাখবে, অর্থাৎ যেখানে প্রোগ্রাম দিবে সেখানে চাপে রাখবে, কারণ আপনার কোরবানির ঈদের পরে বিরোধী দল ঢাকায় জমায়েত করতে পারে, সেটা যেন বড় না হয়। অর্থাৎ ভিতরে রেশারেশিটা এদের মধ্যে ঠিকই আছে, কিন্তু আমেরিকা যে দিল এটির বিরুদ্ধে বলে না, ওয়েলকাম করে। তো এই জন্যই বলতে, আর যেটা বলছিলেন গাজীপুর, ওই দিন আমি একটা টেলিভিশনে ছিলাম, ইভিএমে ভোট হয়েছে,
4টার ভোট ক্লোজ, 12:30 পর্যন্ত রেজাল্ট নাই। এর ভিতরেই কিন্তু আছে। ইভিএম এর ভোট হবে তার ম্যাক্সিমাম 1 ঘন্টা 2 ঘন্টা, তার ভিতরে তো রেজাল্ট হয়ে যাওয়ার কথা, হয় নাই। সেখানেই বলা হয় যে এই ভিসা মানে নেগেটিভ অর্থে বলে যে এই ভিসা নীতির প্রথম ভিকটিম হলো আজমত আলী খান, অর্থাৎ আগের মতো নির্বাচন হলে আজমত আলী খানই এমপি হতো, এটা বলা হয় আর কি। এমপি না মেয়র, মেয়র হতো। কিন্তু সেখানে তো এই সমালোচনা আছে যে দলীয় নেতা কর্মীরাই তাদের অনেক সময় এই দলীয় প্রার্থীকে সঙ্গে বিট্রে করেছে, এই ধরনের আলোচনা। সেটা তো ভিন্ন কথা। দলীয় শোনেন, দলীয় এখনো আপনি যদি হিসাব করেন, সব তো আর দল করে না, জনগণের ভোটই পাইতে হবে, তারাই নিয়ামক শক্তি। এখন কার কত ভোট আছে, পপুলারিটি সেটা তো কিন্তু ডিসাইড করে। ধরেন যে জিতছে সাবেক মেয়র, আমি তো ওখানে তো আমাদের আত্মীয় নিজের বোনের বাড়িও আছে, জিজ্ঞেস করছি, সিম্পেথি ভোট কিন্তু একটা বিরাট। 2, আজমত হচ্ছে যদি মেয়র হতো সে খুব সিরিয়াসলি পলিটিক্যালি অ্যাসেপ্ট করতো, যেটা অন্যরা বিপক্ষরা ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু এখন যে মেয়র হয়েছে সে সর্বদাই নেতা, এরকম একটা আচরণ। এটার জন্যও কিন্তু সে কমন ভোট পেয়েছে। নানা কারণ আছে, নানা কারণ। এমনিতে তো এখন যতই বলেন ওখানে তো বিএনপি আগেও মেয়র হয়েছে, তো সুতরাং অনেক ইস্যু আছে। তবে আমি যেটা বলছি যে ভিসা নীতি আমার অনুমান, এটা তো প্রমাণ নাই, 4টায় ইলেকশন শেষ, 1টার সময় রেজাল্ট হয়েছে। কারণটা কি? অর্থাৎ এখানে অনেক বিবেচনা করা হয়েছে। এও তো গুজব শুনছি যে না, ইলেকশন কমিশন দিয়ে এটা করানো যায় নাই, কারণ ভিসা নীতি ধারা আছে, ঘাড়ের উপরে দাঁড়ায় আছে। আর এখন দেখেন মিটিং হয়, যে আমেরিকাকে সরকারি দলের নেতারা খুব কঠোর ভাষায় সমালোচনা করত, এখন কিন্তু ওই সমালোচনা মার্কেটে নাই। কোনো পার্টির থেকে আমেরিকার সমালোচনা কিন্তু করছে না, অথচ তারা ভিসা নীতি কিন্তু আমাদের ঘাড়ে চাপিয়ে দিছে, সমালোচনা নাই। তো এই জন্যে আমি বলছি যে পরিবর্তন হবে। এখন যেটা বলছে যে সামনে নির্বাচন, এটা আমি মনে করবি সময় আপনার 8-9 মাস হলেও আমার কাছে মনে হয় এটাও দূর। যেমন ধরেন বিএনপি যেটা চাচ্ছে তাদের দাবির থেকে কিন্তু খুব একটা সরে নাই। আবার সরকার বলতেছে আমরাই নিরপেক্ষ নির্বাচন করব, এটার উপরে আস্থার সংকট আছে। এই আস্থার সংকটটা কোন জায়গায় নিয়ে যায় এটার জন্য অপেক্ষা করতে হবে। জি, আমরা এবারে জনাব ডক্টর শামীম রেজার কাছে আসতে চাই। ভিসা নীতি নিয়ে আলোচনা হচ্ছিল, আমি একটু আগে দেখলাম যে মার্কিন ভিসা নীতি নিয়ে আমাদের আইনমন্ত্রীও আজকে কথা বলেছেন। উনি বলেছেন যে সব দলের ক্ষেত্রে সমানভাবে এই ভিসা নীতি প্রয়োগ হবে, সেই আশাই করে সরকার। এ ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছে একদমই, এটা 2 ঘন্টা আগে আমরা এটা নিউজটা দেখলাম। উনি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, এই বক্তব্য উনি তুলে ধরেছেন আর কি, ওনার কাছে তুলে ধরেছেন। যদি এনে তো প্রচুর আলোচনা হয়েছে এবং সম্মত ভিসা নীতি নিয়ে গত 1 সপ্তাহ হলো বোধহয়, এরকম 24 তারিখে এসেছে, 25 তারিখে তো গাজীপুরে নির্বাচন হলো, আজকে তো আমাদের গত যদি ধরেন 1 বছর আমাদের সংবাদপত্রগুলো সবচেয়ে বেশি ডমিনেট করে ইউক্রেন যুদ্ধ একটা থাকে, আমাদের রাজনৈতিক আলোচনা থাকে, এগুলো তো সবসময় থাকে। এর সবগুলোকে ছাপিয়ে গেছে। মানে গত 1 সপ্তাহে আমরা যে সংখ্যক সংবাদ এবং বিশ্লেষণ ছেপেছি, প্রকাশ করেছি যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে, যত বিশিষ্ট জনেরা আছেন তারা লিখছেন, যারা কলাম লেখেন তারা লিখছেন, এখন যারা সরকার আছেন বা দেশ পরিচালনা তারা বিশিষ্টজনদের কেউই বাকি নেই বিবৃতি দিতে। মন্ত্রীরা তো দিচ্ছেন, তারপরে তো দলীয় পর্যায়ে দিচ্ছেন, বিরোধী দল বা মাঠের বিরোধী দল বিএনপিকে বলি, তারাও তো যেভাবে পারছেন দিচ্ছেন। মানে বিরাট একটা আয়োজন আপনি বলতে পারেন কন্টেন্টের দিক থেকে, যে মার্কিন ভিসা নীতি। এর বৈশিষ্ট্যটা আগে একটু দেখা উচিত যে আমাদের এই নীতিটা কি অন্যদের উপরে যখন ভিসা নীতির কথা বলা হয়েছিল একরকম কিনা। কিছু পার্থক্য আছে। আমাদের আগে যাদের উপর দেওয়া হয়েছিল ঠিক এরকম জাতীয় কোনো ঘটনার আগে, এবং সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন আছে ভিসা নীতি মানে ভিসা দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র, তাতে আমার কি, আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছি, মানে সাধারণ মানুষের একটা ধরনের। কখনো এরকম পরিস্থিতির মুখোমুখি হইনি। এখন যে আমরা খুব একটা যুদ্ধবাজ জাতি না, আমরা অন্যদের সঙ্গে যুদ্ধ কখনো লিপ্ত হইনি, যেহেতু আমরা বড় আকারের যুদ্ধ বা আঞ্চলিক কোনো দ্বন্দ্বে যাইনি, সংঘাতে যাইনি, অতএব বৃহৎ শক্তিগুলো আমাদের এখানে এত নীতি বা এত রেস্ট্রিকশন কখনো দেয়নি। আমরা এটা কিন্তু খুব অধুনা
নানান কারণে আমাদের আমরা বিভিন্ন ফোর্সেস গঠন করেছি, বিভিন্নভাবে হয়তো আমরা সন্ত্রাস দমনের চেষ্টা করেছি, আইন শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করেছি, যেগুলো পশ্চিমা রীতিনীতি বা তাদের মূল্যবোধের সঙ্গে যায় না, যে কারণে আমরা হয়তো অনেক নতুন নতুন জিনিস দেখছি যেগুলো আগে দেখিনি। আর ওই কথাই বলি যে আমরা বড় যুদ্ধে জড়াইনি, দ্বন্দ্বে জড়াইনি, আন্তর্জাতিকভাবে ওইভাবে আমাদের আগে প্রভাব সৃষ্টির সুযোগ হয়তো হয়নি, সুতরাং আমরা আর এগুলোর মুখোমুখি কখনো হয়নি। আপনি যত সামনে এগোবেন এরকম নতুন নতুন পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে পারে। তো যে কথা বলছিলাম যে অন্য যে দেশগুলোতে দিয়েছে তারা অনেকটা নির্বাচনের পরে, আমরা আবার এটা কিছুটা আমাদের এখানে আসছে নির্বাচনের আগে। আবার প্রেক্ষাপট যদি আপনি বলেন নাইজেরিয়া, বেলারুশের সাথে আমাদেরকে মেলানো যাবে না। আরও সত্যি কথা বলি, ভিসা নীতি যখন এইসব দেশগুলোতে দিয়েছে আমরা এটা খবরও রাখিনি, কারণ এগুলো আমাদের এজেন্ডা ছিল না। নাইজেরিয়ার রাজনীতি আমাদের অংশকে প্রভাবিত করে না, পূর্ব ইউরোপের কোনো কিছু আমাদেরকে প্রভাবিত করে না। কিন্তু ইস্তেকভারও খেয়াল থাকবে, টার্গেটেড ভিসা নীতি কিন্তু মায়ানমারের একাধিক জেনারেলের উপরে দেওয়া হয়েছে, একদম ব্যক্তি ধরে এবং পদ ধরে এদের উপরে। ক্যাম্বোডিয়াতে আছে বিভিন্ন ব্যক্তি। সেদিক থেকে আমাদের এই ভিসা নীতি কোনো ব্যক্তিকে টার্গেট করে না, ওই অর্থে একবারে নাম ধরে কাউকে করে না। আবার একই রকমভাবে ঠিক কোনো একটা ঘটনা ঘটে গেছে তারপরে না, মানে ঘটনা ঘটবার আগে। কিন্তু তার মানে কি একেবারে খুব শিশুতোষ ব্যাপারটা তা কিন্তু না, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জুডিশিয়ারির কথা সে বলছে, আপনার বিরোধী দল এবং সরকারি দলকে কিন্তু সে টার্গেট করছে। একটা জিনিস মনে রাখতে হবে, যেটা একটা কূটনৈতিক ভাষায় লেখা, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন এরকম কোনো নীতি দেয় বা বিশেষ কোনো ঘোষণা দেয়, আমরা বলি তার প্রতিটা শব্দে সে নিজস্ব একটা অর্থ করে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তো আপনার কাছে সব শব্দের কূটনৈতিক ব্যাখ্যা দিচ্ছে না, আপনি আমি ব্যাখ্যাটা তৈরি করছি। তো সেদিক থেকে সেটা গুরুত্বপূর্ণ। একটা আমরা কিছুটা পেয়েছি যে এই ঘটনার পরে একাধিক দায়িত্বশীল ব্যক্তি আবার ব্যাখ্যা দিয়েছেন, যে লু সাহেব একটা টকশোতে হাজির হয়ে একটা বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন, আমাদের এখানে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত একটা ব্যাখ্যা দিয়েছেন। মানে আমরা মোটামুটি একটা এলাবোরেটেড ধারণা। কিন্তু আপনি যদি আমাদের মতো করে এটাকে রিড করতে চেষ্টা করেন, আপনি এখানে দেখেন সকল রাজনৈতিক দলের কথা বলছে, সাবেক বর্তমান সরকারি কর্মকর্তাদের কথা বলছে, খুব যে অস্পষ্ট তা কিন্তু না। আপনার বিচার বিভাগের বিষয়গুলো বলছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলছে। সো প্রাথমিকভাবে আপনার মনে হতে পারে এটা একটু অ্যাবস্ট্রাক্ট, এটা তো অনেক বিস্তৃত। ওই বিস্তৃতের সুযোগ নিয়ে আমরা এখন রাজনৈতিক দল এক পক্ষ আর এক পক্ষ দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছি। বল আপনি দেখেন প্রতিদিন যে এটা আনিস আমার না, এটা আসলে আপনি কিন্তু এটার মধ্যে পড়েন। এবার আনিস বলবে যে দেখেন স্যার, আসলে আমি না, আপনিও কিন্তু এর মধ্যে পড়েন। মোটামুটি আমরা বেশ একটা বল গেমের মধ্যে আছি, পরস্পরকে দোষারোপ করছি। কিন্তু আমরা কি চিন্তা করছি যে এখানে যে প্রতিষ্ঠানগুলোর কথা বলা হচ্ছে তার মধ্যে অন্তত একটা দুটো একটা সভরেন স্টেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠানও কিন্তু ভিসা নীতির মধ্যে পড়ছে। আবার পরের লাইনে আসি, যে যদি এরকম বলা যায় যে তাহলে বিরোধী দল বলছিল যে তারা তো এই সরকারের এই মডেলের নির্বাচন চায় না, তারা অন্য মডেলের নির্বাচনকালীন সরকার চায়, তাই না জিৎ ভাই? কিন্তু এই নীতিতে আমি কাউকে উল্লসিত হওয়া তেমন কোনো সুযোগ দেখতে পাচ্ছি না আপাতত, কারণ এখানে এমন কোনো কথা বলা নেই যে এরকম একটা পরিস্থিতির মধ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হইবে সেখানে এরা যদি হস্তক্ষেপ করে তাহলে এটা হবে বা তারা ভিসা পাবে না, তা কিন্তু না। বলা হচ্ছে নির্বাচন, সেই নির্বাচনে হস্তক্ষেপ করা যাবে না, বাধা দেওয়া যাবে না, সমাবেশে আটকানো যাবে না, সন্ত্রাস করা যাবে না, তাই না, নাগরিক সমাজকে কথা বলতে গিয়ে করা যাবে না, শান্তিপূর্ণ সমাধান। এবং এটা কিন্তু একাধিক যে 2-3 জন ব্যক্তি ব্যাখ্যা দিয়েছেন, সাধারণত এরকম ব্যাখ্যা আমরা দিতে দেখি না মানে আমরা তো জানি না নাইজেরিয়াতে ব্যাখ্যা দিয়েছেন কিংবা অন্য দেশে দিয়েছেন কিনা। তো যাই হোক, আমাদের আগ্রহ আছে, তারা দিচ্ছেন ব্যাখ্যাটা। সেই ব্যাখ্যা কিন্তু এটা স্পষ্ট হয় না যে বিরোধী দল যে ধরনের নির্বাচনকালীন সরকার দাবি করছে তার কোনো ইন্ডিকেশন আছে কিনা, বরং তারা উল্টা বলছে তুমি কোনভাবে নির্বাচন করবে সেটা তোমার দেশের কাঠামোর ব্যাপার। এবং মাঝে এমনও ব্যাখ্যা দায়িত্বশীল ব্যক্তি মার্কিনীদের দিক থেকে বলছে যে সরকার যে ঘোষণা করবেন নির্বাচন, তার মানে কি সরকার যে সরকার আছে দল হিসাবে দেখছে না। সেক্ষেত্রে আমি দুই পক্ষের কিন্তু এমন দেখছি না যে এক্স খুব বেশি সুবিধা পাচ্ছে, ওয়াই একটু কম পাচ্ছে। আমি আবারও একটু আসতে চাই সৈয়দ ইশতিয়াক রেজা বা জনাব ইশতিয়াক রেজার কাছে। মার্কিন ভিসা নীতি নিয়ে আলোচনা হচ্ছিল, তো মার্কিন ভিসা নীতির পরে আজকেও দেখলাম বিএনপি মহাসচিব, উনি তো করোনা আক্রান্ত ছিলেন, আজকেই প্রথম কোনো সভা করেছেন, আলোচনা সভা করেছেন, এবং ওখানে উনি বলেছেন যে ভিসা নীতির প্রেক্ষাপটে ভিসা নীতিকে মাথায় রেখেই বিএনপি কর্মসূচি নেবে সামনের দিনে। কী ধরনের কর্মসূচি দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করা যায় সেইটা মাথায় রেখে ওনারা কর্মসূচি নেবেন। তার মানে আপনি শুরুতেই যেটা বলছিলেন যে একটা প্রভাব কিন্তু পড়েছে, তো এই কথার মধ্য দিয়ে এটা আসলে বিষয়টা আসে। যদিও আসলে আওয়ামী লীগের পক্ষ থেকেও আবার পাল্টা কথা বলা হচ্ছে যে আক্রমণাত্মক বক্তব্যের উনিও আর একটা কথা বলেছেন, মির্জা ফখরুল বলেছেন যে সরকার ক্ষমতাসীন দলের নেতারা আগে যেভাবে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছিলেন তাদের সেই সুর পাল্টে গেছে।
তাদের সুর এসে নরম হয়ে এসেছে, এ ধরনের একটা কথা বলেছেন আজকে। এবং তারা বলছেন যে তারা এখন আলোচনার কথা বলছেন, হ্যাঁ, আলোচনার আকারে ইঙ্গিতে আলোচনার আহ্বান জানাচ্ছেন, এই ধরনের একটা কথা বলছেন। তার মানে কি ওনার এই কথার মধ্যে দিয়ে কি মানে এটা বোঝা যাচ্ছে যে একটা আলোচনা, একটা সহনীয় পরিবেশ কি তৈরি হতে যাচ্ছে? ওনার কথাতেই তো পরিবর্তন আসছে, ওনার এই কথাতেই বোঝা যায়। বিএনপি এতদিন কি বলেছে, কোনো আলোচনা হবে না সরকারের সাথে, এক দাবি কেয়ারটেকারের দাবি। আর কোনো কিছু তো বলেছে সরকারের সাথে কোনো আলোচনা হবে না, এই কথাই বলেছে। এটা একটা অবৈধ সরকার, তার সাথে কোনো আলোচনা হবে না, এই কথাই তো বলে আসছে। এখন যখন আলোচনার কথা বলা হয় যে ওরা আলোচনার ইঙ্গিত দিচ্ছে, তার তো আমারও মনসম্মতি আছে, আলোচনা করতে চাই। এবং ভিসা নীতির আলোকে আমার কর্মসূচি প্রণীত হবে, এর চাইতে পুওর পলিটিক্স আর কি আছে আসলে? তোমার রাজনীতি হবে, তোমার কর্মসূচি হবে, তোমার এজেন্ডা অনুযায়ী, তোমার দেশের মানুষের চাহিদা অনুযায়ী, রাজনৈতিক বিবেচনা অনুযায়ী। না, উনি বোঝাতে চেয়েছেন যে কোন সহিংসতা বা সংঘাত। আরেকটি কথা বলেছেন, আমি একটু ইয়ে করতে চাই। উনি বলেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে সরকারের পাতা ফাঁদ, অগ্নি সন্ত্রাস সহ সরকারের পাতা ফাঁদে নেতাকর্মীদের পা না দিতে সতর্ক করেছেন। মানে উনি আসলে এইটা বুঝাতে গিয়ে বলেছেন। বুঝলাম আপনার কথা। তো তার অর্থ হলো যে উনিও সহিংসতার পথ থেকে সরে থাকার জন্য চেষ্টা করছেন, কারণ ভিসাতে সেই বিষয়টাও আছে। কিন্তু বিএনপি অবশ্যই, আমি মনে করি এটা খুবই দায়িত্বশীল বক্তব্য যে আমি সহিংসতার পথে যাব না, আমি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার ভিতর দিয়ে যাব, আন্দোলনের ভিতর দিয়ে যাব। কিন্তু এখানে কিন্তু ব্যাখ্যাগুলো তো নানাভাবে করা হচ্ছে। এখন বিএনপির রাজনীতিটা কি হবে সেটাও কিন্তু একটা বিবেচনার দাবি রাখে। এতদিন বিএনপি বলছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা নির্বাচন করবে। আমেরিকা কি সেই গ্যারান্টি দিচ্ছে ভিসা পলিসির মাধ্যমে যে ভিসা পলিসির কারণে নির্দলীয় সরকার হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট হবে? সেটা তো বলছে না। তারও, এবং আপনি দেখেছেন ওয়াশিংটনে যে প্রেস ব্রিফিংটা হয়েছে, সেখানে প্রশ্নোত্তর পর্বে কিন্তু স্পোক্স পারসন যিনি আছেন স্টেট ডিপার্টমেন্ট, তিনি কিন্তু বলেছেন যে এইটা তাদের এজেন্ডা নয়, কেয়ারটেকার গভর্নমেন্ট। সুতরাং এইখানে বিএনপির জন্য একটা ধোঁয়াশার জায়গা কিন্তু রয়ে গেছে। ডোনাল্ড লু একই কথা বলছে। ফলে এই জায়গাটা বিএনপির জন্য আমার কাছে মনে হয় না যে খুবই ক্লিয়ার হয়েছে। তবে আমি মনে করি নির্বাচন যে কোনোভাবেই রাজনীতিবিদদেরই করা উচিত। বাইরে থেকে অরাজনীতিক ফেরেশতা এনে তো আপনি নির্বাচন করতে পারবেন না, এটা একটা পলিটিক্যাল প্রসেস, পলিটিশিয়ানরাই করবে। পলিটিশিয়ানরা কেন ভালো নির্বাচন করতে পারে না, এই দায়িত্ব প্রত্যেকটা রাজনীতিবিদ, সরকার এবং বিরোধী প্রত্যেক পক্ষের রাজনীতিবিদের দায়িত্ব। এবং সরকারি দলের কথায় যদি বলে থাকেন যে সরকারি দলের কথা একটু নরম সুরে এসছে, সেটাকে আমরা ওয়েলকাম করি এবং ওনারও উচিত ওয়েলকাম করা। আমরা মনে করি যে উভয়ের বাক সংযম থাকা উচিত, সহিংস বক্তব্য কমে যাওয়া উচিত, আলোচনার দরজা খোলা রাখা উচিত। দিন শেষে মানুষের ভাবনাটা তাদের রাজনীতির কর্মসূচির মধ্যে আনা উচিত, সেটা তো আমরা মনেই করি এবং সেটাই হওয়া উচিত বলে। এবং আমি মনে করি যে তার একটা ভিসা নীতির একটা ইম্প্যাক্ট বিরোধী দলের রাজনীতিতেও পড়েছে, তাদের কর্মসূচিতেও তাদেরকে এখন নতুন ভাবনা চিন্তা যুক্ত করতে হচ্ছে। যে আমি একটু এম এ আজিজের কাছে আসতে চাই। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি আজকে একটা বিবৃতি দিয়েছেন। উনি বলেছেন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে বিএনপির নির্বাচন বর্জনের যে সিদ্ধান্ত সেটা ভেস্তে গেছে। উনি এই ধরনের কথা বলেছেন এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী উনি বলেছেন যে অংশগ্রহণ না করে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করলে বিএনপি এই ভিসা নীতির কড়াকড়ি শিকার হবে। দেখেন, ওনারা পুরোটা পড়েছে কি না ভিসা নীতির আমি জানি না। দুটি শব্দ অ্যাবসেন্ট বাংলাদেশের পলিটিক্সে, যেটা খুব জোরালো ছিল। এক, তত্ত্বাবধায়ক সরকার শব্দটা নাই। দুই, অংশগ্রহণমূলক পার্টিসিপেটরি, এই দুটো শব্দ নাই। অর্থাৎ তত্ত্বাবধায়কের দাবি আমেরিকার এজেন্ডা না। পুরা উন্নত দেশে, যেসব দেশে নির্বাচন হয়, ইউরোপের, ওরা সরকারটা যেটা থাকে ওটা নির্বাচনকালীন সরকার, হয়তো স্ট্রাকচার কোনো জায়গায় ছোট করে ফেলে। তো সুতরাং ওরা তো এটার বাইরে, এই জন্য এটা তো বলে নাই সাইজ গভর্নমেন্ট সরকার। আর হলো যেটা আমি বললাম আগে বলতো, বরাবরই বলছে, আপনার এই আমেরিকান অ্যাম্বাসেডার সহ ইউরোপীয় প্রতিনিধি সবাই বলছে যে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সেই শব্দটাও কিন্তু ভিসাতে নাই। সুতরাং এই যে দুজন বললো, এই দুজনের কথা তো নাই। নির্বাচন ইচ্ছে করলে বিএনপি অংশগ্রহণ নাও করতে পারে, এটা তো নাই, এটাতে ভিসাতে তথ্যতে। আবার তত্ত্বাবধায়ক সরকার যদি চান,
উনি তো এটা তো মানে এটা আওয়ামী নাই, লীগ যেটা বলছে যে নির্বাচনে আসতে বাধ্য, সেটা তো নাই। সেটা দেয়নি। অর্থাৎ আমি ওইটাই বলছি ওখানে যে স্ট্যান্ডার্ড চারটা পয়েন্ট, অংশগ্রহণমূলক নির্বাচন শব্দটা নাই, পার্টিসিপেটরি শব্দটাই নেই। তো এখন ধরেন নির্বাচনে আসলো না বিএনপি, নাই তো এটার মধ্যে। আচ্ছা, কেউ না আসলে আবার তত্ত্বাবধায়ক সরকার, তারা চাইছে নির্বাচনটা যেটাই হোক, যেমন গাজীপুরে নির্বাচন হয়েছে, বিএনপি যায় নাই, নির্বাচনটা নিরপেক্ষ হইতে হবে, যারা অংশগ্রহণ করবে নির্বাচন ইন্টিমিডেট করা ওটা নিয়ে প্রশ্ন থাকবে না, ওটা নিয়ে প্রশ্ন থাকবে না, ব্যাপারটা তো এরকম। ওইটাই। এখন বিএনপি ডিসাইড করতে হবে যে বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না, সেটা তাদের ডিসিশন, সেটা তারা আমরা তুলে দিতে পারবো না। দ্বিতীয় আসেন মাননীয় প্রধানমন্ত্রী 3 দেশ সফর করে এসে বলেছেন যে যেহেতু সংসদে বিএনপি নাই, সুতরাং সরকারের মধ্যে নির্বাচনকালীন সরকারের মধ্যে তাদের নেওয়ার প্রশ্নই আসে না, এটা চিন্তা করা হচ্ছে না। কিন্তু এখন কিন্তু বলছে প্রধানমন্ত্রী পরপর 2 দিনই বলছে, আজকেও বলছে সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে। এটা ভালো দিক তো। আমি বরাবরই বলছি, ওবায়দুল কাদের সম্ভবত মাঝখানে বলেছিলেন টেকনোক্যাট, না সেটা আমি বলছিলাম 10% টেকনোক্রেট অ্যালাউ করলেও তো হচ্ছে না, কারণ সেটাতে তো বিএনপি অপোজিশন রাজি হবে না। কারণ হচ্ছে 10টা যদি স্কেলিটন 20 জনের একটা ক্যাবিনেট করলো, 20 জন করলে 10% হয় 2 জন, 2 জন নিয়ে যাবে না তো। তো সুতরাং তাদের এখনো তারা যেটা দাবি বলতে চায় যে না, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না, এটাই তারা বলতে চায়। তো আমার বক্তব্য এইটাই যে এই সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। বলা হয় 2টা ক্ষমতা, সেটাও কিন্তু আসলে এটারও ব্যাখ্যা দিতে পারি, সেটাও প্রধানমন্ত্রীর নির্দেশেই হয়। অর্থাৎ প্রেসিডেন্টের 2টা যে ক্ষমতা, চিফ জাস্টিসের নিয়োগ দেওয়া আর প্রধানমন্ত্রীকে এটা তো প্রধানমন্ত্রী নিয়োগ দিতে, পার্লামেন্টারি বেশি সিট পায় সেখান থেকে তো প্রধানমন্ত্রী হয়, তাকে তো দিবেই, এটা তো আর বলা লাগে না। আর এখন যে চিফ জাস্টিস হয়েছে, আপনি দেখেন চিফ জাস্টিস যিনি নিয়োগ হলেন তার সিনিয়র লোক চলে গেল, চাকরি ছেড়ে চলে গেল, বুঝতেই পারতেছেন। সুতরাং এই জন্য আমি বলছি প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী আমি বলবো। সুতরাং আপনার বিরোধী দল দাবি কি করে, প্রধানমন্ত্রীকেই আলোচনায় ইনিশিয়েট করতে হবে। হ্যাঁ, আমরা দেখতে চাই কে মানে না, বিষয়নীতি তো ঘাড়ে আছে। 2018 কিন্তু আলোচনা হয়েছিল, হ্যাঁ, আলোচনার ডাক হয়েছিল, আলোচনা হয়েছিল, কিন্তু ওদের বিএনপির অপোজিশনের অভিযোগ ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গেছে, তাদের অভিযোগ যে কথাটা দিছিল প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন নাকি যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমাকে বিশ্বাস করে দেখেন, যে 7 দফা দাবি দিছিল, পরে 7 দিন পরে এটা উনি মানেন নাই, গ্রেপ্তারি পরোয়ানা ইত্যাদি ইত্যাদি। আপনি খেয়াল করে দেখেন এটার প্রভাবে গ্রেপ্তার, ভুয়া মামলা এগুলো কিন্তু কমে গেছে। আপনার যে কোথায় মিটিং হলো, মারামারি লাগছে, 2 দলের পুলিশ নিরপেক্ষ হয়ে বসে আছে, 2-একটা জায়গায়। তাহলে তো এটা আমাদের জন্য, ভালো তো, গণতন্ত্রের জন্য ভালো। এই জন্য আমি বলছি যে জনগণের আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হচ্ছে, সবচেয়ে বড় কথা। এই ব্যর্থতা পলিটিশিয়ানের, কিন্তু জনগণের আকাঙ্ক্ষার সাথে। আমরা একটু ডক্টর শামীম রেজার কাছে আসতে চাই। ডক্টর শামীম রেজা, তাহলে কি আমরা আশাবাদী? না, যে কথা অন্য 2 জন ইসিয়াক ভাই চমৎকারভাবে বলছেন যে দেখেন একটা ভিসা নীতি হলো, আর আমরা হঠাৎ করে আমাদের রাজনীতির সংস্কৃতি সবকিছু পাল্টে যাবে, এবং আমরা এতদিন সরকার বিরোধীদের যা বলছিলাম রাতারাতি, এটা একটা ভিসা নীতি, আপনার উপর কেউ স্যাংশন ইম্পোজ করেনি। মানে আপনার অবস্থা ইরানের মতো না, বা আপনার অবস্থা আফগানিস্তানের মতো না, বা আপনার অবস্থা সিরিয়ার মতো না। এমনকি এটাও খেয়াল রাখতে হবে যে রাজনৈতিক সহিংসতা আছে এমন দেশ, আরো উদাহরণ দিই, থাইল্যান্ডের তো সামরিক সরকার আসছে একাধিক সময়, গণতান্ত্রিক সরকারকে উৎখাত করেছে, প্রচুর পলিটিক্যাল, আপনি যা রিপিটেড পলিটিক্যাল ভায়োলেন্স আছে, সেখানে কি ভিসা নীতি ঘোষণা করেছে। ইন্দোনেশিয়ায় প্রচুর রাজনৈতিক ইস্যু আছে, বিরাট দেশ, সেখানে এই ধরনের নীতি দেখছেন। আবার যদি আপনি ওই ব্যাখ্যা নেন যে আমরা গুরুত্বপূর্ণ হয়ে উঠছি বিশ্ব দরবারে, অথবা আমরা কি করি না করি সেটা এই ধরনের আলোচনাও তো আছে যে আমরা আন্তর্জাতিক রাজনীতিতে আমাদেরকে দেখতে চাই। আচ্ছা ধরুন এটা যদি হয়, তো আমাদের মতো খেলোয়াড় একসময় দক্ষিণ কোরিয়া ছিল, আমাদের মতো উঠতি খেলোয়াড় একসময় মালয়েশিয়া ছিল, আমাদের মতো উঠতি খেলোয়াড় একসময় সিঙ্গাপুর ছিল, তো সবার ক্ষেত্রে কি এরকম উপদেশ দিয়েছে? তার মানে কোনো একটা জায়গায় নিশ্চয়ই কিছু একটা ঘটছে বা কিছু একটা আছে যে কারণে আমাদের উপরে এই ধরনের উপদেশ আসছে। আমাদের মতো উঠতি অবস্থায় আমি যে কথাটা বলতে চাই, সেটা আরও তো অনেক দেশ ছিল, তো তাদের কোন ক্ষেত্রে আমরা এরকম নীতি বা উপদেশের মধ্যে পড়েছি এখন? তাহলে যেটা চিন্তা করতে হবে যে আমরা এই ফর্মুলা দিয়েই কি আমাদের গণতান্ত্রিক সংস্কৃতি সব আনতে পারবো না। কিছু পরিবর্তন খুব দ্রুত হয়, যেমন টকশোতে অনেকদিন যাদেরকে দেখিনি তাদেরকে এখন টকশোতে নিয়মিত দেখছি। যে ধরনের একটু বেশ কড়া ভাষায় বক্তৃতা বিবৃতি আগে দেখতাম না, এখন দেখছি।
হয়তো মনে মনে এরকম চিন্তা করছে যে এই সুযোগে বলেনি, আমাকে তো কিছু বলতে পারবে না, কারণ ভিসা নীতি আছে, ওই ভয়ে হয়তো আমি দুইটা কথা বলতে পারবো। আবার আপনি দেখুন এই যে আমাদের যে ধরনের বাক্যবাণে আমরা ইয়ে করি, খুব অশোভন পর্যায়ে মাঝে মধ্যে চলে যায়, সবসময় আমরা শোভন থাকি না, সেগুলোর একটা আমূল পরিবর্তন ঘটে গেল একেবারে কয়েক ঘন্টার মধ্যে। কয়েক ঘন্টা লাগেনি, একটু সময় লেগেছে। প্রাইমারি রেসপন্স ঠিক আছে, এখন যারা সরকারি আছে তারা তো একটা রেসপন্স দেবেনি, এটা দিতেই হবে। এটা আপনি আমি ওই জায়গায় থাকলে একই রকম রেসপন্স দিতাম। আবার বিরোধী দল স্বাভাবিক তাদের অন্য এজেন্ডা নিয়ে তারা মাঠে এগোচ্ছিলেন, তারও একটা রেসপন্স দিতে হচ্ছে। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এইটা দিয়ে যেটা আজিজ ভাই বললেন, তাতে কি বিরোধী দলের এজেন্ডাগুলো বাস্তবায়িত হচ্ছে? ও তো 4টা কি পয়েন্টে বলেছে। ওই 4টা কি পয়েন্টে বেলজিয়ামের নির্বাচনের ক্ষেত্রে আপনি বলতে পারেন ইন্টিমিডেশন করা যাবে না, অ্যাবিউজ করা যাবে না, ফ্রিডম অফ স্পিচ বা ইয়েগুলো ঠেকানো যাবে না। এ তো যে কোনো উন্নত রাষ্ট্রের ক্ষেত্রে আপনি 4টা পয়েন্ট আপনি প্রয়োগ করতে পারেন। আপনাকে দুটো জিনিস, আপনি কিভাবে এই পরিবর্তনটা করবেন, যেহেতু এখন একটু ভালো ব্যবহার করছি, ভালো শোভন শব্দে বলছি, তাতে আমরা যারা এই রেসিপিয়েন্ট এন্ডে আছি তারা উৎসাহ পাচ্ছি। ভালো ভালো উৎসাহ মানে অর্থনীতির জন্য ভালো, বিনিয়োগের জন্য ভালো, এমনকি ক্যাপিটাল মার্কেটের জন্য কিন্তু ভালো। যখন মনে আস্থা জাগে তখন শেয়ার বাজারও সেখানে চাঙ্গা হয়। তো সেদিক থেকে আমি ইতিবাচকভাবে দেখি। কিন্তু এতে আপনার মূল সমাধানগুলো হচ্ছে কিনা, আপনি যে দাবিগুলো বিরোধী দল এবং সরকার যে অবস্থায় আছেন সেই সমাধানটা আপনাকে করতে হবে। আর একদম শেষ কথা যেটা হলো, এই আলোচনা হয়তো আমরা এই প্রসঙ্গে করছি না, যে এমন একটা নীতি কেন, এটা কোনো স্যাংশন না, এটা কেউ বলছে না আমাদের পক্ষে বিধিনিষেধ দিয়েছে বা অমুক করছে তমুক করছে, তা না, এটা নীতি। ভাই তুমি মানলে করো, না মানলে বিপদে পড়লে আমি তোমাকে আমার দেশে ঢুকতে দেবো না, এটুকুই। কিন্তু এর অন্য কোনো কারণ আছে কিনা, মানে এটা কি এমন হতে পারে যে আমরা যুক্তরাষ্ট্রের কোনো মেসেজকে সিরিয়াসলি রিড করছি না, বা যুক্তরাষ্ট্র আমার কাছে কি কিছু প্রত্যাশা করছে কিনা? কারণ আমরা একটা ভারসাম্যমূলক কূটনীতির দিকে আমাদের সবসময় থাকতে হচ্ছে। যদি এইবার আপনার উঠতি দেশ হিসাবে ধরি, মানে আমি যখন উঠতি দেশ হিসাবে যাচ্ছি তখন কোল্ড ওয়ার না, কোরিয়া যে সময় উঠেছে, সিঙ্গাপুর যে সময় উঠেছে, তাই না, সেটা ভিন্ন বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট। কিন্তু আমি এমন একটা প্রেক্ষাপটে উঠতে যাচ্ছি, আমাকে অন্তত বড় একটা আঞ্চলিক শক্তির সঙ্গে হিসাব করে চলতে হয়। একটা বিশ্ব শক্তি চীনের সঙ্গে আমাকে বহু রকম ভারসাম্য করে চলতে হয়। কারোর সঙ্গে আমার রাজনৈতিক ভারসাম্য রাখতে হচ্ছে, কারোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখতে হচ্ছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র মনে রাখতে হবে যে আমি আজকে যে তৈরি পোশাকের উপরে, খাতের উপরে দাঁড়িয়ে আছি, তার অন্যতম ক্রেতা কি, অন্যতম জায়গাটা কোথায়, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র। আপনার ডায়াসপোরা যদি বলেন, সবচেয়ে দ্রুত ব্রিটেনের আজকে ডায়াসপোরার সংখ্যা তৈরি হতে 100 বছর লেগেছে, আর যুক্তরাষ্ট্রে লেগেছে ওপি এবং ডিভি ভিসায় মাত্র 2-3 দশকের মধ্যে। মানে এত বড় সংখ্যা সেখানে তৈরি হচ্ছে। আরো অনেক দেশে তৈরি হতে পারতো, ইটালিতে আমাদের লোক আছে, ইউরোপে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এমন এক্সেপশনাল, সেখানে সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে। আমি ওই আলোচনায় যাচ্ছি না যেটা কি ওই পাচারকৃত অর্থ হইতে, ওটাও ঠিক না। সিপিডিটা আন্দাজ করে বলেছে আমেরিকার যে ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের যে ল আছে এবং আমেরিকান যে ফরেন ট্যাক্সেশন প্রসেস আছে, সেখানে 1 টাকাও ডিক্লেয়ার করা ছাড়া পাঠানো যায় না। আমি এক্স্যাক্টলি, সুতরাং এটা সেই টাকা মানে নয় ওইটা যেটা তার আমরা ধারণা, বলছি। ওই টাকার বাইরেও আমেরিকা থেকে রেমিটেন্স পাঠানোর সুযোগ আছে, যেটা হতো আমরা তো প্রথমে গিয়ে সেটেল এটা তো বৈধতা। হ্যাঁ, আর আমরা তো একবারে স্কিল জেনারেশন হিসেবে ওখানে যাইনি। সুতরাং আমাদের প্রথম প্রজন্ম একটু সময় লেগেছে, টাকা উপার্জন করতে সময় লেগেছে, সেটা যে কারণেই হোক সেটা পরে আলোচনা করা যাবে। কম গুরুত্বপূর্ণ যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় উপার্জনের খাত যেটা, সেটাকে ছাড়িয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনার এই কয়েক দশকে আপনি যে অর্থনীতির উপর দাঁড়িয়েছেন, এই যে তৈরি পোশাক খাত বলেন, আন্তর্জাতিক, এবার আসেন এই যে আমরা পিস মিশনের লোক পাঠাই আমাদের সেনাবাহিনীর, মানে আমি একটু সময় নিচ্ছি, দ্বিতীয় বড় খাত আপনার রেমিটেন্সের সবচেয়ে বড়, এবং আপনি যে কমান্ডিং পজিশনে গেছেন ইউএন পিস কিপিং অপারেশনের, সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সম্মতি রয়েছে জাতিসংঘে যাবার আগে। তো এই যে সমস্ত পরিস্থিতিগুলো, আমিও এটা অনুমান অর্থে বলছি, এটা আমার কাছেও এমন না যে সুনির্দিষ্টভাবে আমি প্রমাণ করতে পারবো যে এমন কিছু ঘটছে কিনা যে আমাদের কূটনীতির ক্ষেত্রে কিংবা আমাদেরকে অন্যরা যেভাবে দেখছে, আমরা আবার সমানভাবে তাদেরকে সেভাবে দেখতে পাচ্ছি কিনা। কূটনীতিতে অনেক ভাষা আছে, অতএব কেবলমাত্র একটা ভিসা নীতি দিল, আমি প্রধান দুটো দল একদম ঠিক হয়ে গেলাম, কয়েকদিন টকশোতে ভালো শব্দ শুনলাম, 2টা দল, এর বাইরেও অন্য কোনো কিছু আছে কিনা সেটা তো আর আমরা 3 জন সিদ্ধান্ত নিতে পারবো না, বা আপনি পারবেন না। সেটা আমাদের যারা নীতি নির্ধারক আছেন, যারা ওই পর্যায়ে কাজ করেন, বা যারা এই বিষয়ে পরিকল্পনা তৈরি করেন, আমি মনে করি যে কেবলমাত্র রাজনীতির মধ্যে আলোচনাটা থাকলো আর আমরা অন্য কোনো দিকে তাকালাম না, সেটাও বোধহয় খুব প্র্যাগম্যাটিক বিষয় হবে না। এবং জি, তো ভিসা নীতি এর মধ্যেই আজকের গণমাধ্যমগুলো কিন্তু অনেকগুলো শিরোনাম করেছে, যেমন আমরা সেটা শুরুতে হয়তো আলোচনা করিনি, ডেঙ্গু পরিস্থিতি আমাদের অবনতি হয়েছে, আমাদের রাজস্ব, সামনে বাজেট আর 2 দিন পরেই, আর 1 দিন পর আসলে আমাদের জাতীয় বাজেট এটা দেওয়া হবে, সেখানে রাজস্ব আয় কিন্তু আমাদের কমে গেছে, অভ্যন্তরীণ খাত থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা অনেক বেড়েছে, বলা হচ্ছে 3 মাসের ব্যবধানে 18,000 কোটি টাকার মতো।
আবার বিদ্যুৎ এবং জ্বালানির যে কাঁচামাল, এটা বলা হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের আর সম্ভবত 1 জুন পর্যন্ত জ্বালানি আছে, 2 তারিখ থেকে বন্ধ 2 তারিখ থেকে বন্ধ হয়ে যাবে। যদিও যদিও আজকে রাত্রে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য একটা এসেছে, কাঁচামাল নিয়ে একটা জাহাজ এসেছে, মংলা বন্দরে এসেছে আজকে রাতেই। তো এই যে একটা সংকট চলছে, পাশাপাশি রাজনৈতিক সংকট তো আছেই, আবার নির্বাচনের একটা ডামাডোল, সবকিছু মিলে আসলে আপনি কিভাবে দেখছেন এই সময়টাকে? সমস্যা তো আছে, সারা বিশ্বেই তো আপনার কম বেশি মন্দা চলছে, আমরা তো এর বাইরে না গ্লোবালাইজেশনের যুগে। কিন্তু আমাদের কিছু আছে, কিছু তৈরি করার সমস্যা, অর্থাৎ যে কিছু সমস্যা আছে, আমরা যেমন আপনি বললেন ধরেন পাওয়ার সেক্টর, সেখানে আমরা সমানে প্ল্যান করে গেছি, আমাদের ডিস্ট্রিবিউশন লাইন নেই, যেখানে খরচ নেই, অর্থাৎ যেখানে কমিশন নেই, সেগুলি হয় নাই। 53% পাওয়ার প্ল্যান্ট অলস বসে থাকে, কুইক রেন্টালে 90,000 কোটি টাকা বছরে দিচ্ছি, গচ্ছা দিচ্ছি। তা আমাদের সমস্যাটা হবে কেন? অর্থাৎ আগে বিদ্যুৎ ছিল না, এখন প্ল্যান্ট হয়েছে, লোন নিয়েছি, কিন্তু বিদ্যুতের সঞ্চালন লাইনের অভাবে আমরা বিদ্যুৎ প্ল্যান্টগুলো ব্যবহার করতে পারছি না। এখন যেটা হচ্ছে ডলার তো এখন বকেয়ার জন্য আবার চাপ দিচ্ছে, এবং এখন হচ্ছে হিউজ বকেয়া। এখন ডলার সংকটের জন্য আমরা এই যে কয়লা আনতে না পেরে এটা বন্ধ হয়ে যাচ্ছে। 2 তারিখ থেকে একটা ইউনিট বন্ধ হয়ে গেছে, আর একটা ইউনিট 2 তারিখে বন্ধ হবে। তো এই সংকট তো আমি বলবো ধরেন আগের থেকে তো এই কল্পনা করে প্ল্যান করে নাই, তাহলে তো ইউনিটগুলোর সঞ্চালন লাইন থাকতো, বা কিছু আমরা কয়লা বা তেলের উপরে নির্ভর করে আমরা অন্য চিন্তা করতে পারতাম, সেই সুযোগ তো এখন নাই। এখন বর্তমান পরিস্থিতিতে যেটা বলা হবে যে আমরা তো সংকটে পৃথিবীর সব দেশই আছে, আমরাও আছি। এখন এই জন্যই রাজনৈতিক ক্রাইসিসটা কিন্তু মেটাতে হবে, নইলে কিন্তু সমস্যা আরও বেশি বাড়বে। তাহলে আমাদের রিজার্ভ কিন্তু যাই বলুক মুখে বলুক না কেন, নেট রিজার্ভ কিন্তু অনেক কমে গেছে। হ্যাঁ, এটা ধরেন এমনি বলা হচ্ছে অফিসিয়ালি $23 বিলিয়ন, এটার যদি 8 মাইনাস করেন, অর্থাৎ বাইরে টেরে দিয়ে দিছে, তাহলে তো রিজার্ভ খুব বেশি নাই। আমরা তো এই জন্যই তো আমরা কিছু বাইরের থেকে আনতে পারছি না। এদিকে এবং এই কারণে বোধহয় আমাদের কিছু লেনদেন বোধহয় স্থানীয় মুদ্রায় আমরা করছি, আমাদের আইএমএফ এর লোন পে কিন্তু আপনার একটা আসছে, আর আগের লোন সহ $96 বিলিয়ন আমাদের লোন আছে। এই লোনের প্রায় $4-5 বিলিয়ন আমাদেরকে পে করতে হবে। তো তাহলে আমাদের রিজার্ভ কোথায়, যতই বলি না কেন? সুতরাং আমরা ক্রাইসিসে আছি। এই জন্যে আমি বলছি যে এখন যে একটা এই ইউএস ভিসা নীতির কারণে এই যে মাথার উপরে পাথর বসায় দেওয়া হয়েছে পলিটিশিয়ানদের, সমস্যা তো তারা তৈরি করছে। এই সমস্যার জন্য জনগণ দায়ী। এই ভিসা নীতি যে ইম্পোজ করে দিল, এই অ্যাম্বাসেডরদের বারান্দায় তো ঘুরছে ওনারা। জি হ্যাঁ, তো আমি শেষ করছি, আজিজ ভাই, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ করে দিচ্ছি, এই জন্যই বলছি যে আলোচনা করে সমস্যার সমাধান করা, প্রেশার একটা আছে, না হলে ভ্যাকুয়াম যেন তৈরি না হয়। তৈরি হলে সমস্যা আছে। আমরা একদমই সংক্ষেপে আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে এই পরিস্থিতির সামনে আসলে কি করণীয়? ইকোনমিক জায়গা থেকে আমি মনে করি যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা সাংঘাতিকভাবে দুর্বল অবস্থায় আছে। শুধুমাত্র ইউক্রেন যুদ্ধ বা করোনার কারণেই আমাদের ডলার সংকট হয়েছে তা কিন্তু নয়। আমার রাজস্ব আয় সাংঘাতিকভাবে কম, আমরা এটা বাড়াতেই পারি নাই। এবং আমার যে প্রত্যক্ষ করের হার এত কম, পরোক্ষ কর নির্ভর অর্থনীতি, এবং ট্যাক্স জিডিপি রেশিও দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন, সাব সাহারান আফ্রিকান কান্ট্রি থেকেও কম। বলে আপনার কাছে তো নগদ টাকার কোনো সংস্থানই নেই, আপনি ধার করে চলছেন। বাংলাদেশে এনবিআর এর পারফরমেন্স এত খারাপ কেন, এবং প্রত্যেকবার কেন সংশোধন করতে হয়, এনবিআর কেন টার্গেট পূরণ করতে পারে না, এই জবাবদিহিতা নাই। আরেকটা কথা বলি, শেষ করি, আমার ইকোনমিক লিডারশিপ কোথায়, অর্থনৈতিক নেতৃত্ব কোথায়? বিশ্ব ব্যাংকের মিটিংয়ে আমি অর্থমন্ত্রীকে দেখি না, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিংয়ে অর্থমন্ত্রীকে দেখি না, কাতারে দেখি না, উনি আসলে কোথায়? ইকোনমিক লিডারশিপ। আমরা জনাব শামীম রেজার কাছে একদম 30 সেকেন্ডে জানতে চাইবো যে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কোথায়? না, যে এটা চমৎকারভাবে আমাদের বক্তারা বলেছেন, মানে আরেকটা আলোচনা হতে পারতো এটা নিয়ে, যে আমরা অর্থনৈতিক নেতৃত্ব এবং পরিকল্পনায় যদি কোনো ভুল করি, দেখেন ইউক্রেন যুদ্ধ প্রলম্বিত হবে বলে মনে হয়, যদি না যুক্তরাষ্ট্রের কূটনীতি আর অন্যদের কূটনীতি মিলছে না। সুতরাং এটা যদি প্রলম্বিত হয়,
উনি যেটা বললেন যে এটার কারণে যে ডলার সংকট হচ্ছে সেটা আমরা মনে করি না, কিন্তু ওইটা কিন্তু আরো দ্বিগুণ আকারে আপনার উপর আঘাত হানবে। আমরা হয়তো হঠাৎ করে ভিসা নীতি, এটা আমাদের সামনে নির্বাচন, অনেক কিছু, কিন্তু আপনি যেগুলো বললেন আভ্যন্তরীণ ঋণ নেওয়ার পরিমাণ, অন্যান্য এবং রাজস্বের যে লক্ষ্যমাত্রা থাকে, আবার এবার নতুন নতুন কিছু প্রস্তাবও শুনছি যে কোনো নাগরিককে এগুলো দিতে হবে, এগুলো বাস্তবায়ন এত সহজ কাজ না। আবার রিপ্রেজেন্টেশনের যে ব্যাপারটা বললেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাদের আরও সামনে আসার কথা, আরও গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কথা, আমরা একটা নীতি পেয়েছি, আমরা রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি সেটাতে আমরা বিবৃতি দিতে পারছি, কিন্তু আপনি যেটা বললেন যে আমার কাঁচামালের অভাবের কারণে আমি বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না, সেটাই তো সবচেয়ে থাকে আমি বিবৃতিটা চাই যে না ঠিক আছে এই ব্যাপার হচ্ছে, আমি এই ব্যবস্থা গ্রহণ করছি। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমি মনে করি যে ওই ইকোনমিক ওই অর্থনৈতিক নেতৃত্বের জায়গায় যদি আমরা না যেতে পারি, অন্য সমস্ত আলোচনা কিন্তু অর্থহীন। ধন্যবাদ জনাব এম এ আজিজ, সৈয়দ ইশতিয়াক রেজা এবং ডক্টর শামীম রেজা, আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের এই সময়ের আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।